আহ, দেখো তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কারক। কারক আলোচনা করার আগে আমি যখন আগের ক্লাসে বাক্য আলোচনা করেছি, বাক্যে প্রায় তিনটা গুণের কথা বলেছি। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই তিনটা গুণ বা শর্ত পূরণ করে একটি বাক্য হয়। তো আমরা দেখেছি যে আসক্তি বা যোগ্যতা, আকাঙ্ক্ষা এই গুণগুলোতে কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেগুলো একটা বাক্য পূরণ করে থাকে। আকাঙ্ক্ষা বলতে এখানে ইচ্ছাকে জেনেছি আমরা। আসক্তি বলতে আমরা चलिए ना खा कहते हैं। क्यों क्यों वो इतने जल्दी का बोल रहा हो जाने नहीं आपको? बिकॉज वो जो है ना ठंडा हो जाता है बहुत। क्या ऐसे चीज खाने का चीज ठंडा हो जाते हैं बहुत। नहीं, मैं थोड़ा क्लास है तो क्लास के बाद ही जाऊंगा। क्लास कर रहा है हाँ, किसका? ये ऑनलाइन क्लास है। स्टूडेंट का। हाँ। मर जाओ थोड़ा मर जाओ। आऊंगा आऊंगा सर। कितने बजे में बोले ना? और 10 बज जाएगा मेरा। हाँ 10 बज जाएगा। 10। हाँ। माय गुडनेस। আচ্ছা, ঠিক আছে। দেখো তাহলে আমরা তিনটা গুণের কথা জেনেছি, একটা আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষাতে আমরা জেনেছি ইচ্ছা, শ্রোতা বা বক্তার ইচ্ছা থাকে সেখানে। আসক্তিতে আমরা জেনেছি যে পদগুলোর ধারাবাহিকতা, একটার পর একটা যে কাছাকাছি বসে, সেই বসার একটা সম্পর্কের মধ্যে দিয়ে বসার একটা বৈশিষ্ট্য বা নৈকট্যতা। যোগ্যতা হচ্ছে অর্থ এবং ভাবের একটা মিল। তো এই অর্থ এবং ভাবের যে মিল রয়েছে, মিল রেখে একটার পরে আরেকটা অব্যবহিত হিসেবে বসে, সেটাকেই আমরা বলবো পূর্ণাঙ্গ বাক্য। কিন্তু এই যে বসার একটা ভাব তৈরি হলো, এই তৈরি হওয়ার সময় একটা সম্পর্ক কাজ করে। এই সম্পর্কটাকেই আমরা ব্যাকরণের ভাষায় কারক বলবো। কারক শব্দের অর্থ সম্পর্ক বা সম্বন্ধ। এই কারক সম্বন্ধের মধ্যে দিয়েই এক মিনিট। কারক সম্বন্ধের মধ্যে দিয়েই পদগুলো একটার পর আরেকটা বসে তার যোগ্যতা গুণের পাশাপাশি আসক্তি গুণটাকে পূর্ণ করে। তবেই সেই বাক্যটাকে আমরা একটা পূর্ণ বাক্য বলি। তাহলে আমরা একটা বাক্যে সম্বন্ধকে বের করব। এই সম্বন্ধকে বের করার কৌশলটারই নাম হলো কারক। তাহলে আমরা যেমন এইখানে এই যে বাক্যটা পেয়েছি, এই বাক্যটার সঙ্গে বাক্যটাতে যতগুলো পদ আছে প্রত্যেকটাই এক একটা পদ আরেকটা পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে আছে। ওই সম্পর্কযুক্ত হওয়ার কৌশলটাই হলো এখানে কারক। তাহলে কারক শব্দটি আসলে একটা তৎসম। পাণিনি একটা কথা বলেছিল তার অষ্টাধ্যায়ী ব্যাকরণে, ক্রিয়ান্বয়ী কারকম। এই কারকম শব্দটি বাংলায় কারক হয়ে এসেছে, যার অর্থ সেখানে পাণিনি করেছে যে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক। এখানে অন্যান্য পদ আমরা জানি, পদ পড়তে গিয়ে জেনেছি পদ হলো দুইটা, একটা হচ্ছে নামপদ, একটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। নামপদ বলতে সাধারণত চারটা পদকে বলে। সর্বনাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। এই যে চারটা পদ রয়েছে একসঙ্গে এগুলোকে নামপদ বলে। আর একটা পদ মিলে প্রায় 5টা পদের কথা ব্যাকরণে বলা হয়ে থাকে। তাহলে নামপদ যেগুলো রয়েছে, এই নামপদগুলোর সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম আগে হয়তো, অব্যবহিত। এই অব্যবহিত
যে সম্পর্ক একটার পর একটা ধারাবাহিকভাবে বসার যে পরিবেশ, সেই পরিবেশটা তৈরি করে দেয় কারক সম্বন্ধ। এই কারণেই পাণিনি বলেছে ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়ার অন্বয়ে যা হয় তাই কারক। ক্রিয়ার সঙ্গে সম্পর্ক হচ্ছে নাম পদের সঙ্গে। বিশেষ করে বিশেষ্য এবং সর্বনাম পদেরই কথা বলা হয়ে থাকে, পাশাপাশি বিশেষণও যুক্ত হয়ে থাকে। অব্যয়ের সঙ্গে ততটা ক্রিয়ার সম্পর্ক কারকে থাকে না। এই কারণে সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারবো যে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। এই কারক নির্ণয়ের সময় গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সমাপিকা ক্রিয়াটাকে প্রথমে বের করতে হবে। সমাপিকা ক্রিয়া এই কারণে বলছি যে বাক্যটা রয়েছে, সেই বাক্যের সম্পূর্ণ ভাব প্রকাশ করার দায়িত্ব গ্রহণ করে বলা চলে এই সমাপিকা ক্রিয়া। তার মাঝে যদি কোনো অসমাপিকা ক্রিয়া থাকে, সেই অসমাপিকা ক্রিয়া ভাব প্রকাশ করতে পারে না, কারণ অসমাপিকা ক্রিয়া আকাঙ্ক্ষা গুণটাকে পূরণ করতে পারে না। যেমন এখানে উদাহরণ হিসাবে বলা হয়েছে নূপুর বই পড়ছে। নূপুর বই পড়ছে, এখানে এই পড়ছে হচ্ছে সমাপিকা ক্রিয়া। বাক্যের অন্তর্গত সমাপিকা ক্রিয়াটাকে প্রথমে বের করতে হবে কারক নির্ণয়ের আগে। এটি হচ্ছে মুখ্য একটি কৌশল, যেখানে ক্রিয়াকে বের করে বাকি যে পদগুলো রয়েছে তার সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলা ব্যাকরণে কারক নির্ণয় বিভক্তি চিহ্ন দিয়ে বের করা হয় না। বিভক্তি চিহ্ন দিয়ে বের করা হয় না, এটা অর্থ বুঝে বের করতে হয়। এই অর্থ বুঝে বের করতে হয় বলেই সংস্কৃত ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণ আলাদা হয়ে গিয়েছে। সংস্কৃত ব্যাকরণে বিভক্তি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এভাবে প্রথম থেকে সপ্তমী পর্যন্ত গণনা করা হয়েছে। কিন্তু বাংলা ব্যাকরণে এসে সেগুলোকে বাদ দিয়ে বিভক্তিকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা নাম বিভক্তি বা শব্দ বিভক্তি আর একটা ক্রিয়া বিভক্তি। বিভক্তি পড়ানোর সময় হয়তো বলেছি, এই দুইটা বিভক্তির মধ্যে নাম বা শব্দ বিভক্তি হলো কারক বিভক্তি। শব্দ বিভক্তিকেই কারক বিভক্তি বলা হচ্ছে, কারণ ক্রিয়া বিভক্তিটা ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে থাকে। তাহলে আমাদের ক্রিয়া কারক নির্ণয় করতে গেলে প্রথমে বের করতে হবে সমাপিকা ক্রিয়াটাকে, তারপরে সেখানে অর্থ বুঝে বুঝে কারকের শ্রেণী নির্ণয় করতে হবে। তার আগে বিভক্তি এবং অনুসর্গ, বিভক্তি, অনুসর্গ এবং নির্দেশক, বিশেষ করে বিভক্তি এবং অনুসর্গ, এই দুইটা বিষয় সম্পর্কে প্রত্যেকের জানা উচিত। আমরা অলরেডি এই গত ক্লাসে কোনো একটা ক্লাসে আমরা এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করেছি, নির্দেশক সম্পর্কেও আলোচনা করে দিয়েছি। এখানে একটু শর্ট করে দেওয়া রয়েছে ব্যুৎপত্তিগত দিক থেকে, অর্থগত, অর্থ কি, কোথায় বসে, কাজ কি, এছাড়াও উদাহরণ হিসাবে দেওয়া রয়েছে। এটা পুনরায় আলোচনা করছি না। তাহলে আমরা দেখলাম কারক নির্ণয়ের সময় বিভক্তি এবং অনুসর্গ মুখ্য ভূমিকা পালন করলেও সেগুলোকে কেন্দ্র করে কারক নির্ণয় হয় না, কারক নির্ণয় হয় তার অর্থ বুঝে। তার আগে আমরা একটা বাক্যের মাধ্যমে দেখে নিই বিভক্তি অনুসর্গ কোনগুলোকে বলে। যেমন উদাহরণ হিসেবে লিখেছি এখানে, অর্জুন আজ মেয়ের জন্য দেশ থেকে টাকা দিয়ে 2টি বই কিনেছে। দেখো, কিনেছে এইটা হচ্ছে ক্রিয়া, তাহলে কারকে আমরা সমাপিকা ক্রিয়া মানে সম্পূর্ণ ক্রিয়া যেখানে সমাপ্ত হবে, সম্পূর্ণ হবে, সম্পাদন হবে, তাকেই আমরা সমাপিকা ক্রিয়া বলবো। অর্থাৎ এরপরে আর কোনো আকাঙ্ক্ষা থাকে না, ভাব সম্পূর্ণভাবে এখানে প্রকাশ পায়, এটাকে আমরা সমাপিকা ক্রিয়া বলছি। বাকি পদগুলো যেমন অর্জুন, এখানে শূন্য বিভক্তি হয়ে আছে। আমরা জানি কোনো পদই বিভক্তিহীন হয়ে
বাক্যে যুক্ত হয় না, কারণ বাংলা বাক্যে যুক্ত হওয়ার সময় শব্দকে বিভক্তিযুক্ত হবে এবং পদে পরিণত হবে, তবেই সেটা বাক্যে ব্যবহারে উপযুক্ত হবে। তাহলে এখানে লাস্ট যে ন আছে, নয়ের সঙ্গে আসলে অ যুক্ত হয়ে আছে। এই অ চিহ্নটা লুপ্ত হয়ে থাকে। লুপ্ত হয়ে থাকার কারণে বাংলা ব্যাকরণে, বিশেষ করে কারকের আলোচনায়, তাকে শূন্য বিভক্তি বলা হয়। লুপ্ত হওয়ার জন্যই তাকে শূন্য বিভক্তি বলা হয়। তবে শূন্য বিভক্তি এভাবে বানান করেই লিখতে হবে, বা বানান করে থাকলে সেটাই চিহ্নিত করতে হবে, শূন্য চিহ্ন দিয়ে সেটা করলে ভুল হবে। ঠিক একইভাবে আজ পদের সঙ্গে শূন্য বিভক্তি রয়েছে। মেয়ের জন্য এখানে মেয়ের জন্য বিভক্তি তেমন নেই, জন্য অনুসর্গ আছে, কারণ এই পদটার সঙ্গে জন্য আলাদাভাবে যুক্ত আছে। আমরা জানি অনুসর্গ পদের পরে আলাদাভাবে বসে বাক্যের ভাব প্রকাশে সাহায্য করে। যেমন দেশ থেকে, ঠিক একইভাবে থেকে অনুসর্গ আছে। টাকা দিয়ে, দিয়ে অনুসর্গ আছে। দুইটি, এখানে টি হচ্ছে নির্দেশক। আমরা জানি নির্দেশক আসলে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে বচনকে নির্দেশ করে। দুইটি কোনো বিশেষ্য বা বিশেষণকে বিশেষায়িত করে তোলে, নির্দিষ্ট করে তোলে। এখানে দুইকে একেবারে নির্দিষ্ট করে দিয়েছে। তারপরের পদ বই, কোনো কিছুই নেই এখানে, এই কারণে শূন্য বিভক্তি হয়েছে। শেষে যে ক্রিয়াটা রয়েছে, এছে বিভক্তি রয়েছে। আমি তোমাদের বলেছি যে বিভক্তি দুইটি, একটা নাম বা শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। এখানে ক্রিয়া যেহেতু রয়েছে, ধাতু কেনা থেকে যোগ এসে, এটা ক্রিয়া বিভক্তি হিসেবে যুক্ত হয়েছে। এটাই বাক্যের সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা এই বিষয়গুলোকে দেখেছি। কারকে যেহেতু বিভক্তি চিহ্ন দেখে বের করা যায় না, অর্থ দেখে বের করতে হয়, তাই ব্যাকরণবিদেরা কয়েকটা সূত্র নির্ণয় করেছে অর্থটাকে বোঝার জন্য। যে মূল ক্রিয়াটা থাকবে, সেই মূল ক্রিয়ার সঙ্গে কে, কার, কারা দিয়ে প্রশ্ন করে উত্তর যদি পাওয়া যায়, তবে তাকে আমরা কর্তৃকারক বলবো। অর্থের উপর নির্ভর করে যে সম্বন্ধ তৈরি হয়, সেই সম্বন্ধকে কেন্দ্র করে কারককে ৬ ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ একটা বাক্যে ৬ রকম সম্বন্ধের উপরে অন্য কোনো সম্বন্ধ থাকে না। যদি অন্য কোনো সম্বন্ধ থাকে, তাহলে তাদেরকে আমরা অসম্বন্ধ বলবো। অসম্বন্ধগুলোকে ব্যাকরণে অকারক বলা হয়েছে। এগুলো পরে আলোচনা করব। তাহলে আমরা দেখছি একটি পূর্ণাঙ্গ বাক্যে ৬ রকমের সম্বন্ধ থাকে। কার সঙ্গে সম্বন্ধ থাকে? ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ থাকে। যেহেতু বিভক্তি চিহ্ন দিয়ে কারক নির্ণয় করা সম্ভব নয়, অর্থ বুঝে বুঝে করতে হয়, তাই কয়েকটি সূত্রের মাধ্যমে এই সম্বন্ধগুলোকে চিহ্নিত করা হচ্ছে। যেমন প্রথমে কে, কার, কারা দিয়ে প্রশ্ন করলে, এই কারা পর্যন্ত দিয়ে, এটা এখানে অনুসর্গ হিসেবে ব্যবহার করেছি বাক্যে। কে, কার, কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কর্তৃকারক হবে। কি, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কর্মকারক হবে। কি দিয়ে, কার দ্বারা দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে করণকারক হবে। কি জন্য, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে নিমিত্তকারক হবে। কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে তাকে উপাদানকারক বলে। কোথায়, কখন, কবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে অধিকরণ কারক। এই কারক পুরো চ্যাপ্টারটাতে এই কয়েকটা সূত্রই শুধু মনে রাখতে হবে। তাহলে এই যে প্রশ্নগুলো সাজাবো, কার সঙ্গে সাজাবো? ক্রিয়ার সঙ্গে। কেন? যে সমাপিকা ক্রিয়াই আসলে প্রত্যেকটা পদের সঙ্গে, নামপদগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে একটার পর একটা একটার পরে একটা যে পরস্পরে যুক্ত হয়ে বসে, সেখানে যোগ্যতা এবং আসক্তি গুণকে সম্পূর্ণ করে তোলে, ভাব প্রকাশে সাহায্য করে তোলে।
এই সম্বন্ধের মাধ্যমেই আসলে একটা পূর্ণাঙ্গ বাক্য গঠন করা সম্ভব হয়ে থাকে। তাহলে আমরা দেখি কারকটা কিভাবে নির্ণয় করা সম্ভব হয়। যেমন, অর্জুন আজ মেয়ের জন্য দেশ থেকে টাকা দিয়ে ২টি বই কিনেছে। এই যে পূর্ণাঙ্গ বাক্যটা রয়েছে, সেখানে সমাপিকা ক্রিয়া হচ্ছে কিনেছে। এটা আমরা জেনেছি। কিনেছে সমাপিকা ক্রিয়া দিয়ে আমাদের একটু আগে যে প্রশ্নগুলো দেখিয়েছি, সেই প্রশ্নগুলো সাজিয়ে তুলতে হবে। যে প্রশ্নের পরে উত্তর আসবে, সেটা সেই ধরনের কারক বা সম্বন্ধ তৈরি হবে। যেমন, কে দিয়ে প্রশ্ন করেছি, কে কিনেছে? অর্জুন কিনেছে। আমরা এখানে অর্জুন পদটি পেলাম। এই অর্জুন পদের সঙ্গে কর্তা সরাসরি ক্রিয়া সম্পাদন করছে। অর্জুন একজন কর্তা, এখানে কর্তা সম্বন্ধ তৈরি হয়েছে, কর্তার সঙ্গে ক্রিয়ার একটা সরাসরি সম্বন্ধ তৈরি হয়েছে। এই সরাসরি সম্বন্ধ তৈরি হওয়াতে অর্জুন নিজে কাজটি সম্পাদন করে ফেলেছে। তো কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্বন্ধটা তৈরি হলো, এটাই হচ্ছে কর্তা সম্বন্ধ বা কর্তৃকারক। কর্তা কারক লিখলে কিন্তু ভুল হবে, কর্তা কারক বলে তেমনটা কিছু নেই, কর্তৃকারক হবে। ঠিক একইভাবে কি কিনেছে, কি দিয়ে প্রশ্ন করে উত্তর যদি পাই, সেটা কর্মকারক হবে। যেমন, কি কিনেছে? বই কিনেছে। কিভাবে এই কর্মকারকটা হলো? যে কর্তা যার আশ্রয়ে ক্রিয়া সম্পাদন করে। এখানে কর্তা হচ্ছে অর্জুন, কার আশ্রয়ে ক্রিয়াটা সম্পাদন করলো? কেনা কাজটা বইয়ের। বইয়ের আশ্রয়ে, বইকে কেন্দ্র করে সে তার কেনা কাজটি সম্পাদন করেছে, শেষ করেছে। তাহলে কর্তার আশ্রয় কর্ম, আশ্রয়কে কর্ম বলে, এবং কর্মের সঙ্গে ক্রিয়ার যে সম্বন্ধ তাকে কর্ম সম্বন্ধ বলে। যেহেতু কর্তা তার আশ্রয় কর্ম, আর কর্মের সঙ্গে ক্রিয়ার একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্ককেই আমরা বলবো কর্মকারক। তাহলে প্রশ্ন তৈরি করেছি কি দিয়ে, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা কর্ম। কর্মের সঙ্গে ক্রিয়ার যে সম্বন্ধ তাকে আমরা বলবো কর্মকারক। তারপরে কি দিয়ে, কি দিয়ে কিনেছে? কি দিয়ে কিনেছে? টাকা দিয়ে কিনেছে। এটা হলো কর্তা যাকে অবলম্বন করছে, যাকে দিয়ে, যাকে নিয়ে, যেটার মাধ্যমে বা সাহায্যে কাজ সম্পাদন করছে, সেই অবলম্বনকে বলা হচ্ছে এখানে করণ। করণ শব্দটির অর্থই আসলে অবলম্বন। তো কর্তার সেই অবলম্বনের সঙ্গে, অর্থাৎ টাকা দিয়ে পদটার সঙ্গে কিনেছের যে সম্বন্ধ, তাকে আমরা বলবো করণ সম্বন্ধ। তারপরে কার জন্য কিনেছে? মেয়ের জন্য কিনেছে। তাহলে এখানে জন্য নিমিত্তে যদি হয়, নিমিত্তে বা জন্য, কারোর জন্যে যদি ক্রিয়া সম্পাদন করে থাকে, তাহলে তাকে আমরা, সেই প্রয়োজন বোধটাকে আমরা নিমিত্ত কারক বলবো বা নিমিত্ত সম্বন্ধ বলবো। এই নিমিত্ত কারককে সম্প্রদান কারকও বলা হয়। সম্প্রদান কারক আসলে সংস্কৃতে ব্যবহার করা হয়েছে, এখন বাংলায় নিমিত্ত কারকেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সম্প্রদান কারকে আর আসলে নিঃস্বার্থ বা শর্তহীনভাবে যদি কিছু দান করে দেওয়া হয়, তখন তাকে সম্প্রদান কারক বলে। তো বাংলায় যে নিমিত্ত কারক করার মূল কারণ হলো, বাংলা ভাষায় ভাষাগত ভাব এবং ভঙ্গিতে নিঃস্বার্থভাবে দান, সেটাকে সহজে গ্রহণ করা হয়নি। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দিতে গেলেও মানুষে তার পুণ্যের আশা করে তাকে ভিক্ষা দিয়ে থাকে। সেই ধারণা থেকে সম্প্রদান কারক না বলে এখানে নিমিত্ত কারক বলা হয়েছে। বাংলায় সাধারণত নিমিত্তই ব্যবহার হয়ে থাকে। তারপরে কোথা থেকে কিনেছে? পরের প্রশ্ন তৈরি করেছি, কোথা থেকে কিনেছে। তাহলে অর্জুন কোথা থেকে কিনলো? এটা দেশ থেকে কিনেছে। দেশ একটা পাবলিশার্সের নাম। তো সেখান থেকে কিনেছে।
তাহলে আমরা দেখেছি কর্তা যে কাজটা সম্পাদন করছে, করার সময় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর ঘটে যাচ্ছে। এই যে থেকে অর্থাৎ এই এ জায়গা স্থানটা ছিল, এই এ স্থান থেকে আরেকটা বি স্থানে চলে যাচ্ছে। এই ধরনের যে বিচ্যুতি বা স্থানান্তরণ, সেই স্থানান্তর বা সরে গিয়ে ক্রিয়া সম্পাদন করার সম্বন্ধটাকে আমরা উপাদান সম্বন্ধ বলবো। ক্রিয়ার সঙ্গে উপাদান সম্বন্ধ বা উপাদান পদের সঙ্গে যে সম্বন্ধ, তাকে আমরা উপাদান কারক বলবো। কারক শব্দের অর্থ শুরুতে লেখা রয়েছে স্রষ্টা, আবিষ্কর্তা, সম্বন্ধ, অনুষ্ঠাতা, এরকম হবে। পরের প্রশ্ন সাজানো হয়েছে যে কবে কিনেছে। আমরা জেনেছি প্রশ্নে যে কখন, কোথায় এবং কবে। কোথায়, কখন, কোথায়, কবে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো, তাকে আমরা অধিকরণ কারক বলবো। কারণ কর্তা যে আধারে কাজ করে, আধার বলতে এখানে স্থান, কাল, পাত্রকে বোঝানো হয়েছে, সেই আধারে বা কালে ক্রিয়া সম্পাদন করে, তাকে আমরা অধিকরণ বলবো। সেই অধিকরণের সঙ্গে ক্রিয়ার যে সম্বন্ধ, তাকে অধিকরণ কারক বলে। ঠিক এভাবে কারক সম্বন্ধগুলোকে নির্ণয় করতে হবে। এই কারক সম্বন্ধগুলোর উপর নির্ভর করছে বাক্যের সম্পূর্ণ ভাব প্রকাশ। একটার পর একটা পরস্পরে অব্যবহিত হিসেবে বসে ভাব প্রকাশ করে থাকে। তাহলে আমরা এই উদাহরণে জেনেছি কারক নির্ণয়ে প্রথমে সমাপিকা ক্রিয়া বের করতে হবে এবং যে 6টি প্রশ্নের মাধ্যমে সম্পর্ক নির্ণয় করা হয়, যেহেতু অর্থকে কেন্দ্র করে কারক নির্ণয় করতে হয়, তাই বিভক্তি চিহ্ন ছেড়ে দিয়ে এই প্রশ্নগুলোর উপর নির্ভর করে আমাদের সম্বন্ধগুলোকে তৈরি করতে হবে। শুধু মনে রাখতে হবে এই 6 ধরনের প্রশ্ন। কে কি কার দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, কি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কর্মকারক, কি দিয়ে কার দ্বারা দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে করণকারক, কি জন্য কাকে দিয়ে প্রশ্ন করলে নিমিত্তকারক, কোথা থেকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে উপাদানকারক, কোথায়, কখন, কবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে অধিকরণ কারক। একটা গুরুত্বপূর্ণ বিষয়, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কর্মকারক হয়, আবার কাকে দিয়ে প্রশ্ন করলে নিমিত্ত কারকও হয়। এখানে একটু মনে রাখতে হবে যে কাকে দিয়ে প্রশ্ন করে কর্মকারক হয় ঠিকই, এখানে দুইটার মধ্যে পার্থক্য হলো নিমিত্ত বা জন্যে এখানে একটি দান বা দিয়ে দেওয়া এই ধরনের একটি ভাব প্রকাশ করবে। যেমন উদাহরণ হিসাবে একটা বলি, আমি আচ্ছা লিখে দিই, রাম শ্যামকে বই দিচ্ছে। রাম ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছে। দেখো এখানে রাম শ্যামকে ভিক্ষা দিচ্ছে, রাম শ্যামকে বই দিচ্ছে। রাম কাকে বই দিচ্ছে? শ্যামকে। কাকে দিয়ে প্রশ্ন করে পেয়েছি? শ্যাম হলো তোমার কর্মকারক। আর রাম ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছে। কাকে ভিক্ষা দিচ্ছে? ভিক্ষুককে। এটা হবে তোমার নিমিত্ত বা সম্প্রদান। তো এখানেও কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, এখানেও কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি। মনে রাখতে হবে রাম শ্যামকে বইটা দিচ্ছে, বই কিন্তু সে ফেরত পেতে পারে। সেটার নিঃশর্ত বা দানে স্বার্থহীনতা বা একেবারে স্বার্থটা কিছুটা বেশি পরিমাণে থাকছে।
রাম যে ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছে, এটা একেবারেই দিয়ে দিচ্ছে, সেটা ফেরত পাওয়ার মতো আর কোনো মানে সম্ভাবনা থাকছে না। তাহলে এখানে সম্ভাবনা থাকছে, এখানে সম্ভাবনা থাকছে না। যদি কাকে দিয়ে প্রশ্ন করে সেটা মানে একেবারেই দিয়ে দেওয়া হয়ে যায়, সেটা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে এটা নিমিত্ত। আর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকলে সেটা তোমার কর্মকারক হবে। এই ধরনেরই পার্থক্য আছে, আমরা পরে বিস্তারিত জানব। তাহলে আমরা ৬ ধরনের কারককে জেনেছি। তাহলে কারক নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের সমাপিকা ক্রিয়া নির্ণয় করতে হবে, এটা প্রথম কাজ। তারপর কে কি কাকে দিয়ে কি জন্য কোথা থেকে কোথায় কখন দিয়ে প্রশ্ন করে উত্তর বের করতে হবে, আর প্রশ্নের ধরন অনুযায়ী কারক নির্ণয় করতে হবে। আমরা যেমন একটু আগে উদাহরণে সেই প্রশ্নের ধরন অনুযায়ী কারক নির্ণয় করেছি। এই ৬ ধরনের কারককে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এখন। প্রথম কারকের নাম কর্তৃকারক। খুবই সহজ এটা। যদু বই লিখছে, কে বই লিখছে? যদু লিখছে। তাহলে যদু হলো কর্তা, আর কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্বন্ধ তাকে আমরা বলছি কর্তৃকারক। বেশ, এটার পাশাপাশি আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা মনে রাখতে হবে, সেটা হলো কর্তা স্বয়ং সরাসরি কাজটি সম্পাদন করবে। কর্তা স্বয়ং সরাসরি কাজটি করবে। এখানে দেখো কাজ হচ্ছে লিখছে, এই লিখছে লেখা কাজটা যদু নিজে করছে, বই লেখার কাজটা যদু নিজে করছে। কে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলেও সেখানে একটু ভাবতে হবে সেই কর্তা বাক্যের ক্রিয়াটি নিজে নিজে সম্পাদন করছে কিনা। যদি সম্পাদন করে তবে অবশ্যই সেটি কর্তৃকারক হবে। এই কারণে কর্তৃকারক নির্ণয়ে প্রথমে সমাপিকা ক্রিয়া বের করতে হবে, কে কার কারা দিয়ে প্রশ্ন করতে হবে, উত্তর পেলে কর্তা হবে, সেই কর্তা স্বয়ং সরাসরি কাজটি সম্পাদন করছে কিনা সেটা দেখে কর্তা বা কর্তৃ সম্বন্ধটিকে বের করতে হবে। যেমন আমি বই লিখছি, এটা একটু আগে বলেছি। লঞ্চ নদীতে ভাসছে, যেমন লঞ্চ বা নৌকা সেই নদীতে ভাসার কাজটি করছে, লঞ্চ সেই কাজটা নিজে করছে, অতএব লঞ্চ এখানে কর্তা, কর্তার সঙ্গে ক্রিয়ার সম্বন্ধকে কর্তৃ সম্বন্ধ বা কর্তৃকারক বলব। কর্তৃকারককে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যেমন প্রথমটি প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা বলছে নিজে না করে অপরকে দিয়ে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ কর্তা থাকছে, কর্তা নিজে না করে তোমার অন্যকে দিয়ে করছে। একটু আগে বলেছি কর্তাকে সরাসরিভাবে করতে হবে, কর্তাকে সরাসরিভাবে করতে হবে। কিন্তু একটা বাক্যে দুইটা কর্তা থাকলে যে কর্তাটা আরেকটা কর্তাকে কর্তাটা দিয়ে কাজ করিয়ে নেবে, তখন ওই অপর কর্তাকে আমরা বলবো তোমার প্রযোজক কর্তা। যেমন দাদা নাতিকে চাঁদ দেখাচ্ছে, দাদা নাতিকে চাঁদ দেখাচ্ছে। এখানে দেখানো যে দেখাচ্ছে দাদা করছে, নিজে না করে অপরকে করিয়ে দিচ্ছে। তাহলে দাদা আসলে দাদার উদ্দেশ্য ছিল না, নাতির চাঁদ দেখার উদ্দেশ্য ছিল, সেই নাতিকে সে কাজটা করিয়ে দিচ্ছে। এই কারণে একে বলা হচ্ছে প্রযোজক কর্তা, অর্থাৎ এ প্রযোজনা করে দিচ্ছে। যেমন সিনেমাতে প্রযোজনা করে, ডাইরেক্টর নিজে করে না অথচ অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছে, ঠিক ওই ভাবনা থেকেই এখানে নামকরণ করা হয়েছে প্রযোজক কর্তা। প্রযোজ্য কর্তা তার উল্টাটা, কর্তা যাকে দিয়ে করে, যাকে দিয়ে করে। ঠিক এই উদাহরণে আমরা বলতে পারি এই যে প্রযোজক কর্তা নাতিকে দিয়ে করছে, এও একটা কর্তা, মানে দুইজনেই কাজটা করছে, তাহলে এই নাতি হয়ে গেল এখানে প্রযোজ্য কর্তা। কিংবা শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে, ছাত্র শিক্ষকও সেখানে পড়ছে, ছাত্রও পড়ছে, দুইটাই কর্তা। প্রথম যেহেতু শিক্ষক পড়ায় তাই এটা প্রযোজক কর্তা, এবং ছাত্রকে হলো প্রযোজ্য কর্তা, কারণ ছাত্র এখানে মানে কর্তা যাকে দিয়ে, এই শিক্ষক কর্তা ছাত্রকে দিয়ে কাজ করাচ্ছে, এই কর্তা হলো প্রযোজ্য কর্তা।
সহজ বিষয় এগুলো। আহ, প্রযোজক এবং প্রযোজ্য কর্তা আমরা বলতে পারি এখানে সিনেমায় যেমন যে ডাইরেক্টর করে, যে বাইরের থেকে তাদের তোমার স্ক্রিপ্ট বলে দেয় বা করিয়ে দেয়, সে হলো প্রযোজক। আর অভিনেতা অভিনেত্রীরা সাধারণত প্রযোজ্য হয়ে হিসাবে কাজ করে সেখানে। পরের শ্রেণী হলো সমধাতুজ কর্তা। একেবারে সহজভাবে বোঝা যাচ্ছে, সম মানে সমান, ধাতুজ মানে ধাতু থেকে, আত্মস মানে তৈরি হওয়া বা জন্মগ্রহণ করা। তাহলে একই ধাতু থেকে জন্মগ্রহণ করা কর্তাকে আমরা সমধাতুজ কর্তা বলবো। এটাই লেখা রয়েছে এখানে, একই ক্রিয়ার ধাতু থেকে নির্গত সমধাতুজ কর্তা বলছে তাকে। যেমন শিমুল গাছটার বড় বার বেড়েছে, এই যে বেড়েছে ক্রিয়াটা রয়েছে, এই ক্রিয়ার, আমার আওয়াজ শোনা যাচ্ছে? বেশ বেশ, দেখো তাহলে আমরা দেখছি ক্রিয়া বার বেড়েছে, আসলে বেড়েছে ক্রিয়াটা বার ধাতু থেকে এসেছে, বেড়েছে হবে শুধু। আচ্ছা, তাহলে এই যে বার ধাতু থেকে ক্রিয়া তৈরি হয়েছে, এই ক্রিয়ার এই ধাতু থেকে বার আরেকটি পদ রয়েছে, যে পদটি আসলে নিজে নিজে বেড়ে যাচ্ছে, তাহলে বার পদটি এখানে কর্তা। শিমুল গাছটার বড় বার বেড়েছে, বার অর্থাৎ বেড়ে যাওয়ার বিশেষ্য এখানে বলা হয়েছে। তো এই কর্তার মূল ধাতু থেকে, মূল অংশ থেকে এখানে আরেকটি পদ তার কর্তা রূপে বিবেচিত হয়েছে। এই বার শব্দ পদটিকে সমধাতুজ কর্তা বলে। ঠিক একইভাবে এমন ঘটনা সাধারণত ঘটে না, এটা ক্রিয়া, ঘট ধাতু থেকে ঘটনা, একই একটি কর্তাবাচক পদ ব্যবহার করা হয়েছে, এই ঘটনাকে সমধাতুজ কর্তা বলে। বাক্যের ক্রিয়া ও কর্তা একই ধাতু নির্গত হলে সমধাতুজ কর্তা বলে, অর্থাৎ সেই কর্তা এবং ক্রিয়ার ধাতু একই হবে। উহ্য কর্তা, উহ্য মানেই হচ্ছে লুপ্ত, ভাব থাকবে কিন্তু তার উল্লেখ থাকবে না, তাকেই আমরা উহ্য কর্তা বলবো। যেমন চা খাচ্ছি, তা আমি বলতে পারি আমি চা খাচ্ছি, না বলে খালি চা খাচ্ছি যদি বলি, অবশ্যই শ্রোতা বুঝতে পারবে যে সে চা খাচ্ছে, মানে আমি চা খাচ্ছি, ভাব মানে শ্রোতার বুঝতে অসুবিধে হবে না। ঠিক একইভাবে চলে যাচ্ছে যদি বলি, কেউ জিজ্ঞাসা করে ও কি চলে যাচ্ছে, হ্যাঁ চলে যাচ্ছে, তাহলে সে শ্রোতা বুঝে যাবে সে চলে যাচ্ছে, কিন্তু সে এখানে উল্লেখ থাকলো না। এই উল্লেখ না থাকার ফলে এই কর্তাকে উহ্য কর্তা বলছে বা লুপ্ত কর্তা বলছে। কোথায় যাচ্ছ, ঠিক একইভাবে আমরা বলতে পারি তুমি কোথায় যাচ্ছ, তুমি না বলেও কোথায় যাচ্ছ বললেই শ্রোতা বুঝে যাবে যে তাকেই বলছে, শোনার পরে উত্তর অবশ্যই দেবে। অতএব যে কর্তা বাক্যে উপস্থিত থাকে না বা লুপ্ত থাকে তাকে আমরা উহ্য কর্তা বলছি। নিরপেক্ষ কর্তা, এটা একটু গুরুত্বপূর্ণ, এটাই সাধারণত প্রশ্ন দিয়ে থাকে, যে নিরপেক্ষ কর্তা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা। আমরা জেনেছি কারক নির্ণয়ে একটি বাক্যে সমাপিকা ক্রিয়াকে প্রথম বের করতে হয়, একটি সমাপিকা ক্রিয়া থাকবেই, তার পাশাপাশি যদি অসমাপিকা ক্রিয়া থাকে তাহলে সেই অসমাপিকা ক্রিয়ার যদি আবার কর্তা থাকে, ওই কর্তাকে আমরা নিরপেক্ষ কর্তা বলবো।
যেমন আমি গেলেও তোমার যাওয়া হবে। আমি গেলেও তোমার যাওয়া হবে। এখানে আমরা যাওয়া হবে সমাপিকা ক্রিয়া পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমি গেলেও যে যাওয়া পদটি ব্যবহার করা হয়েছে সেটা অসমাপিকা ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন আমি গেলেও বলে যদি চুপ করে থাকি তাহলে সম্পূর্ণ ভাব প্রকাশ পাবে না। বাক্যে সেই বক্তার কথা সম্পূর্ণতা পাবে না। অতএব এটা হলো অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়ার কর্তা হলো আমি, আর সমাপিকা ক্রিয়ার কর্তা হলো তোমার। তাহলে আমি এখানে হয়ে গেল নিরপেক্ষ কর্তা। ঠিক একইভাবে চাঁদ উঠলে জ্যোৎস্না দেখা যাবে। চাঁদ উঠলে, চাঁদ উঠলে, এইটু এখানে উঠলে পদটি হলো অসমাপিকা। অসমাপিকা ক্রিয়ার কর্তা হলো চাঁদ। এই চাঁদকে বলা হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা। বাক্যের অন্তর্গত দুইটা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই আমরা তাহলে নিরপেক্ষ কর্তা বলছি। খুবই আচ্ছা, দাঁড়াও তাহলে আরেকটা আলাদা উদাহরণ দিই। আমি বলা সত্ত্বেও তোমরা শোনোনি। তো এখানে আমরা দেখেছি সমাপিকা ক্রিয়া হচ্ছে শোনোনি, এটা হলো সমাপিকা ক্রিয়া। এটা বের করতেই হয় ক্রিয়া নির্ণয় করার জন্য, এটা আমরা জানি, শুরুতেই শিখেছি। কিন্তু তা সত্ত্বেও বাক্যটি যদি পড়ি, আমি বলা সত্ত্বেও, সত্ত্বেও, এখানে এই সত্ত্বেও কথাটার মাধ্যমে একটা অসমাপিকা ক্রিয়ার ভাব দেখা দিয়েছে। সত্ত্বেও সাধারণত সমাপ্ত করেও অর্থে ব্যবহার হয়েছে। আচ্ছা, তো এই জায়গায় দাঁড়িয়ে অসমাপিকা ক্রিয়াটার আরেকটা কর্তা আছে, আবার সমাপিকা ক্রিয়াটার আরেকটা কর্তা আছে। সমাপিকা ক্রিয়ার কর্তা বাইরে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা নিরপেক্ষ কর্তা বলছি। ওকে, ক্লিয়ার হয়েছে? গুড। চলো, ইন্টারেস্টিং বিষয় একটা, ব্যতিহার কর্তা। ব্যতিহার মানে হচ্ছে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, ঝগড়াঝাটি, মারামারি, সবসময় বিরূপতা, বিরোধিতা। এই বিরূপতা, বিরোধিতার একটা ভাব থাকবে, অর্থাৎ কর্তা থাকবে, কর্তা দুই বা ততোধিক থাকবে, দুই বা ততোধিক কর্তার মধ্যে কোনো সহযোগিতার ভাব থাকবে না। এখানে সবসময় একটা বিরুদ্ধতা, বিরোধিতার ভাব থাকবে। বিরোধিতা, বা প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার ভাব থাকলে তাকে আচ্ছা, শোনা যাচ্ছে এখন? আমি আওয়াজ শুনতে পাচ্ছি তোমাদের, আমার আওয়াজ শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে?
হ্যাঁ, যেহেতু এখন শোনা যায় কি? হ্যালো, হ্যালো। আচ্ছা, দেখো, ব্যতিহার কর্তা বলতে এখানে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে কর্তা দুই বা ততোধিক থাকতে পারে, তাদের মধ্যে কোনো সহযোগিতার ভাব থাকবে না, সেখানে বিরুদ্ধতা বা বিরোধিতার ভাব, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার ভাব থাকবে। যেমন রাজায় রাজায় যুদ্ধ করে উলু খাগড়ার প্রাণ মানুষ, উলু খাগড়ার প্রাণ হরে হবে। আচ্ছা, রাজায় রাজায় যুদ্ধ করে, তাহলে কোরা কাজটা কারা করছে? রাজায় রাজায় করছে। তো এখানে সহযোগিতার ভাব নেই, প্রতিদ্বন্দ্বিতার ভাব আছে, প্রতিযোগিতা করছে বা বিরোধিতা করছে। অতএব এই কর্তাগুলো ব্যতিহার করতে হবে। আবার আমরা বলতে পারি যে দাদুর জীবন নিয়ে জমে মানুষে টানাটানি চলছে, যে জমে আর মানুষে টানাটানি করছে, কর্তা ওখানে জমে এবং মানুষে হবে। এই জমে এবং মানুষে ওখানে কি করছে? টানাটানি করছে। যে টানাটানি করার ভাবটা, সেটা তো সহযোগিতার ভাব নয়, অতএব এটা হবে ব্যতিহার কর্তা। এই ব্যতিহার কর্তার ঠিক বিপরীতটাই হচ্ছে সহযোগী কর্তা। নামের অর্থেই বোঝা যাচ্ছে যে দুই বা ততোধিক যদি তোমার কর্তা হয়, সেই কর্তায় সহযোগিতার ভাব থাকবে, পরস্পরের একটা মিল থাকবে সেখানে। সেই মিলের ভাব বা সহযোগিতার ভাব যদি তৈরি হয়, তাহলে আমরা তাকে বলবো সহযোগী কর্তা। যেমন পিতা পুত্র একসঙ্গে থাকে, পিতা পুত্র একসঙ্গে থাকে, তাহলে তাদের মধ্যে কোনো বিরোধিতা নেই, তাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, ঝগড়াঝাটি নেই, অতএব সে পিতা পুত্র হলো সহযোগী কর্তা। কিন্তু এখানে যদি আমরা বলি যে পিতা পুত্র ঝগড়া করছে, পিতা পুত্র তোমার ঝগড়া করছে, এই শব্দে যদি পিতা পুত্রকে বের করতে বলা হয় কারক, তাহলে এখানে পিতা পুত্র ব্যতিহার করতে হবে। একই প্রায় একই কর্তা, সেখানে তার বাক্যের ভাবের উপর নির্ভর করে কর্তা নির্বাচন হয়েছে। অর্থাৎ এই বাক্যে আমরা দেখেছি পিতা পুত্র একসঙ্গে আছে, পরস্পরের সহযোগিতার ভাব দেখানো হয়েছে, অতএব এই পিতা পুত্র কর্তাটি হলো সহযোগী কর্তা। এবং পিতা পুত্র ঝগড়া করছে, এই বাক্যে সহযোগিতার ভাব নেই, প্রতিদ্বন্দ্বিতার ভাব আছে, প্রতিযোগিতার ভাব আছে, তাই এখানে পিতা পুত্র হলো ব্যতিহার কর্তা। বলো, বলো, শুনছি। ও ভাব, হুম, পিতা ও পুত্র, যে ও ভাব বলে কোনো ভাব নেই। হুম, পিতা ও পুত্র এটা দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব, না না না, ওইটা না, এখানে ভাব বলতে পরস্পরের সহ সহযোগিতার ভাব। হুম, এরা কি করছে? পিতা পুত্র একসঙ্গে আছে মানে সহযোগিতা তৈরি করেছে। ভাব বলতে তো অর্থের একটা প্রকাশভঙ্গিকে বোঝানো হচ্ছে। ও ভাব বলে কোনো থাকে না। আসলে এখানে পিতা ও পুত্র এই ধরনের শব্দটা মানে ইয়ে বাক্যটা, ব্যাস বাক্যটা পিতা ও পুত্র হয়েছে হাইফেন দিয়ে, একটা সংক্ষিপ্ত বাক্যে তৈরি, সরি, পুত্র একটা শব্দে তৈরি হয়েছে, সমাসবদ্ধ পদ হয়েছে। ওকে, দ্বন্দ্ব সমাস হিসাবে তৈরি হয়েছে এখানে। ব্যতিহার কর্তা হচ্ছে বাক্যের অন্তর্গত দুই বা ততোধিক যে কর্তা থাকবে, সেই কর্তার মধ্যে প্রতিযোগিতার ভাব থাকবে। হুম, যেমন রাজায় রাজায় যুদ্ধ করে, এই যে কোরা কাজটা বা এখানে
যে ভাব প্রকাশ হয়েছে যুদ্ধ করার ভাব, সেই যুদ্ধ করার ভাবে রাজায় রাজায় মিল নেই, প্রতিযোগিতা রয়েছে, দুই কর্তার মধ্যে একটা বিরুদ্ধতার ভাব রয়েছে। সহযোগিতা পরিবর্তে যদি বিরুদ্ধতা, প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার ভাব থাকে, তাহলে ওই কর্তাকে আমরা বলবো ব্যতিহার কর্তা। আর একই ধরনের কর্তায় যদি আমরা মিল দেখি, সহযোগিতার ভাব দেখি, প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার ভাব না থাকে, তাহলে ওই কর্তাগুলোকে আমরা সহযোগী কর্তা বলবো। ওকে? পরে সাধন কর্তা। সাধন মানে যাকে কেন্দ্র করে করা হয়, সাধিত বা সাধনা করা এরকম। তো এখানে উপকরণই তোমার মুখ্য ভূমিকা পালন করবে। উপকরণ যদি কর্তা হয়ে যায়, যেমন ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে, ঢেঁকি স্বর্গে গেল, সেখানে গিয়েও ধান ভানছে, অর্থাৎ ধান ভানা কাজটা ঢেঁকি করছে, অতএব এটা কর্তা। বা কে ধান ভানে? ঢেঁকি। তো এখানে ঢেঁকি একটা উপকরণ, সেই উপকরণ কর্তা হওয়ায় সাধন কর্তা হয়েছে। এটা অনেকে এই কর্তাকে যদিও স্বীকার করেনি, ছায়া প্রকাশনীতে প্রায় স্বীকার করা হয়েছে, বামন চক্রবর্তীও স্বীকার করেছে, রূপতত্ত্বে তেমনটা স্বীকার করা হয়নি। তো সাধন কর্তা হলো উপকরণ যদি কর্তা হয়, কোনো উপকরণ কর্তা হিসাবে কাজ বা কর্ম, এখানকার ক্রিয়া সরাসরি সম্পাদন করে, তাকে আমরা বলবো সাধন কর্তা। বাক্যাংশ কর্তা। বাক্যাংশ কর্তা বোঝা যাচ্ছে নামের ক্ষেত্রে বাক্যের একটা অংশ কর্তা রূপে কাজ করবে। আমরা উদ্দেশ্য বিদেহ পড়তে গিয়ে যেমন জেনেছি, সেখানে বাক্যের একটা অংশ সম্প্রসারণ উদ্দেশ্য যদি হয়, উদ্দেশ্যের সম্প্রসারক যদি হয়, তাহলে ওটাই বিশেষ করে কর্তা হিসেবে নির্বাচিত হলে বাক্যাংশ কর্তা বলবো। যেমন সত্য সন্ধানী স্বামী বিবেকানন্দ, সত্য পথে চলে হবে। সত্য সন্ধানী স্বামী বিবেকানন্দ সত্য পথে চলে, এই পর্যন্ত হবে সত্য পথে, না? তাহলে কে চলে সত্য পথে? সত্য সন্ধানী স্বামী বিবেকানন্দ। তো পুরো অংশটা প্রায় বাক্যের একটা অংশই প্রায় কর্তা হিসাবে গণ্য হয়েছে, এই কারণে একে বাক্যাংশ কর্তা বলে। আমরা উদ্দেশ্য বিধেয়র ক্লাসে জেনেছি যে উদ্দেশ্যের সম্প্রসারক, সেই সম্প্রসারকগুলোই যদি কর্তা হিসাবে গণ্য হয়, তাহলে তাদেরকেই আমরা বাক্যাংশ কর্তা বলবো। তারপরে উপবাক্যীয় কর্তা। উপবাক্যীয় কর্তা প্রায় বাক্যের মতো হয়ে যাবে। এখানে একটা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়ার পাশাপাশি আরেকটা ক্রিয়া থাকবে, ওই ক্রিয়াটা থেকে যদি পুরোটা কর্তার মতো ভাব প্রকাশ করে। বাক্যাংশ কর্তায় সেখানে তেমনটা এই জীবন পথে চলা অসম্ভব নয়, আচ্ছা পরে আলোচনা করছি। বাক্যাংশ কর্তায় সেখানে ক্রিয়া তেমন বাক্যের মাঝখানে থাকবে না, কিন্তু উপবাক্যীয় কর্তায় ক্রিয়া থাকবে। যেমন গরুতে ঘাস খায়, কে না জানে? এটা তো জানে, সবাই জানে, কে না জানে? গরুতে ঘাস খায়, গরুতে ঘাস খাওয়া কাজটা এখানে এই খায় একটা ক্রিয়ার মতো ভাব থাকছে, থাকা সত্ত্বেও এখানে গরুতে যে ঘাস খাচ্ছে কর্তা, এই কর্তাটা শুধু গরুতে না হয়ে পুরো বাক্যটা হয়ে বাকি অংশটি ভাব প্রকাশ করছে। যদিও অনেকে উপবাক্যীয় কর্তাকে স্বীকার করেনি, এখানে উদ্দেশ্যকর্ম বিধেয়কর্ম এরকম করে স্বীকার করা হয়েছে। আসলে খায় কাজটার কর্তা হলো গরু, শুধু গরুই কর্তা কারক হওয়া উচিত ছিল, কিন্তু কে না জানে এই ভাবটাকে প্রকাশ করতে গিয়ে যেহেতু বাক্যের প্রায় একটা বাক্য, প্রায় বাক্য বলবো, এটা বাক্যের অংশ, এটা প্রায় বাক্য, এই প্রায় বাক্য অংশটি কর্তার মতো ভাব প্রকাশ করছে, তাই একে আমরা উপবাক্যীয় কর্তা বলছি।
তোমরা এই বিষয়ে অল্প একটু আহ, বইপত্রেও দেখে নেবে, যদি কনফিউশন মনে হয় পরের ক্লাসে জানাবে। আলংকারিক কর্তা এটা সাধারণত অলংকারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, কবিতার ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার হয়ে থাকে। তাৎপর্যপূর্ণ অর্থ ব্যবহার করার জন্য কবিরা এই ধরনের কর্তাকে ব্যবহার করে থাকে। আলংকারিক কর্তা বলতে বোঝানো হয় অচেতন বস্তুতে চেতনা আরোপ করা। যদি উপমা ব্যবহার করে কোনো কবি বা সাহিত্যিক সেই উপমার ব্যবহারের জন্য অচেতন বস্তুতেও চেতনা আরোপ করে কোনো উদাহরণ বা তাৎপর্য উল্লেখ করে থাকে, সেদিক থেকে বাক্য কিছু তৈরি হয়েছে এই আলংকারিক কর্তার। যেমন আকাশ আমায় শিক্ষা দিল। আকাশ আমায় শিক্ষা দিল, শিক্ষা দেওয়ার কাজটা কে করেছে? আকাশ করেছে। আকাশ আসলে একটা অচেতন বস্তু, কিন্তু তাকে শিক্ষা দিয়ে দিয়েছে। অচেতন বস্তু শিক্ষা দেওয়ার যে কাজটা করে ফেললো, সচেতনতার মতো কাজ করলো, চেতনা পাওয়ার মতো কাজ করলো। অতএব আকাশকে বলা হচ্ছে আলংকারিক কর্তা। কিংবা মুক্ত বেনি পিঠের উপর লোটে। বলো। হুম, দিচ্ছি। আলংকারিক কর্তা এখানে নিচে আর একটা দেওয়া আছে, দেখো, মুক্ত বেনি পিঠের ওপর লোটে। লোটে, যে মুক্ত বেনি পিঠের ওপর লোটে। মুক্ত বেনি আহ, যে চুলের বেনি পাকানো হয়ে থাকে, সেই বেনি পিঠের উপর লোটে। লোটে বলতে এখানে লুটোপুটি খাচ্ছে, নড়াচড়া করছে। তো দেখো, বেনি যে চুলের বেনি থাকে সেটা পিঠের উপর লুটোপুটি খাচ্ছে, নড়াচড়া করার মতো এক প্রাণী বা প্রাণীর মতো, কি বলবো এটাকে, একটা সচেতন আহ, জীবন থাকা মানে উপকরণের মতো একটা নির্জীব বস্তু কাজ করছে। মুক্ত বেনি আসলে একটা নির্জীব, সেই নির্জীবটা জীবের মতো কাজ করছে। এই কারণে এই মুক্ত বেনি কে বলা হচ্ছে আলংকারিক কর্তা। হ্যাঁ হ্যাঁ, ঠিক, অলংকারের দিকে। ওই ওই কারণেই বললাম যে এগুলো সাধারণত কবিতার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। হুম, আর কবিতায় তাৎপর্য ব্যবহার করতে বা উপমা ব্যবহার করতেই এই আহ, কর্তাগুলো ব্যবহার হয়েছে বেশি করে। মানে অচেতন বস্তুগুলির উপরে সচেতনতা দেওয়া হয়েছে। ওকে, বেশ। তাহলে এই পর্যন্তই আমরা মোটামুটি কর্তা বা কর্তা সম্বন্ধ বা কর্তৃকারক সম্বন্ধে জানলাম। কর্তৃকারকে আমরা পেলাম প্রায় ৯টার মতো শ্রেণীবিভাগ। অন্যান্য বইয়ে আরো কম আছে বা বেশি আছে, কিন্তু যে কয়েকটা দিয়েছি ওই কয়েকটাকেই সাধারণত ইম্পর্টেন্ট বলে মনে করা হয়। যেমন প্রযোজক, প্রযোজ্য, সমধাতুজ, উজ্জ, নিরপেক্ষ, তারপর ব্যতিহার, সহযোগী। এই দুটার মধ্যে পার্থক্য মানে পার্থক্য দিতে পারে। সাধনকর্তা, বাক্যাংশ, উপবাক্য এবং আলংকারিক কর্তা। চলো তারপরের দ্বিতীয় শ্রেণী বিভাগে আমরা যাই, কর্মকারক। কর্মকারকে আমি ৯ এবং ১০, ৯ আর ১০ নেই না? এটা থেকেই তো। আচ্ছা, ঠিক আছে, পরে আলোচনা করে দিচ্ছি তাহলে। উম, গত ক্লাসে কেউ পেডাগোগি থেকে ইয়ে কোশ্চেন করেছিলে। পেডাগোগির জন্য আমি একটা বই সাজেস্ট করব, খুবই গুরুত্বপূর্ণ। এটা শর্টকাট ভাবে করা আছে, আহ, অনেক ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে সহজে বুঝতে পারবে। ডিএলএড এর জন্য ডিস্টেন্সে একটা বই প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। সেখান থেকে বাংলা, ইংরেজি এবং পেডাগোগি এই ৩টা বই ডাউনলোড করে নিয়ে যদি পড়তে পারো, খুবই উপকার দেবে। আর ওই সিলেবাসটাই সাধারণত কম বেশি করে ফলো করা হয়ে থাকে। পর্ষদের বই এটা, এটা ডিস্টেন্স মুডে দেওয়া হয়ে থাকে সংক্ষিপ্ত আকারে।
www.wbpe যে সাইটটা আছে পর্ষদের, সেই সাইটে গিয়ে ওখানে টেক্সট বুক বলে একটা অপশন আছে, ওখানে গিয়ে যদি করো পেয়ে যাবে। পর্ষদের হচ্ছে www.wbpe। ওখানে প্রাইমারির যে ধারাবাহিকতা সেটাকে ফলো করে তৈরি করা হয়েছে, খুব সংক্ষিপ্তভাবে করা হয়েছে। সরাসরি বলা চলে পেডাগোগি সম্পর্কিত ওখানে প্রশ্নের একটা সম্পর্ক রয়েছে, প্লাস ইন্টারভিউ কেন্দ্রিক কিছু প্রশ্নের সম্মুখীন হতে গেলেও বইটা খুবই হেল্পফুল হবে। আচ্ছা, কিংবা ডাইরেক্ট যদি তোমরা লেখো যে ডাব্লিউবি ডিএলএড টেক্সট বুক, সরাসরি লিঙ্ক পেয়ে যাবে আশা করি। ঠিক, না না বাজারে পাওয়া যাবে না এগুলো, না পাওয়া যাবে না। এটা আসলে একটা গভর্নমেন্ট মানে স্টাডি ম্যাটেরিয়ালস, এটা যারাই সাধারণত এনরোল করে ইন সার্ভিসদের জন্য সাধারণত করা হয়েছে এগুলো। না না এনআইওএস এর না, এটা তোমার বেসিক ছিল যে আগে পিটিটিআই, পিটিটিআই এর পরে পরে করা হয়েছে ব্রিজ কোর্স করার জন্য, যাদেরকে 6 মাসের। তো পরে হচ্ছে কর্মকারক, কিংবা আরেকটা বই বলতে পারি সুশীল রায়ের লেখা বাংলা ভাষা শিখন পদ্ধতি, এটা পেতে পারো। রীতা আছে না, ওই বইটাতে কিছুটা আছে, তবে খুব সুন্দরভাবে ধারাবাহিকতা মানে টেট প্রাইমারি সব কারিকুলামকে ধরে রাখা হয়েছে ওই ডিএলএড বইটাতে। না না ডিএলএড এর বইটাতে বাজারে পাওয়া যাবে না, সুশীল কুমার রায়ের বইটা পাওয়া যাবে। পাবলিকেশনের নামটা ঠিক বলতে পারছি না, যতদূর সম্ভব রীতা হতে পারে। আচ্ছা, আমি ক্লাসের শেষে তাহলে লিঙ্ক ইয়েতে করে দিচ্ছি, মানে সেন্ড করছি মেসেজ বক্সে। আচ্ছা, কর্মকারক, কর্মকারক আমরা জেনেছি কি, কাকে দিয়ে প্রশ্ন করে। এখানে কর্তা যাকে আশ্রয় করছে তাকে আমরা কর্ম বলছি, আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করছে। যেমন এখানে আমি বই লিখছি, আমি হচ্ছে কর্তা, এই কর্তা তার লেখা কাজটা বা ক্রিয়াটা করছে বইকে আশ্রয় করে, অতএব তাহলে বই হয়ে গেল কর্ম। এই কর্মের সঙ্গে ক্রিয়ার যে সম্বন্ধ তাকেই আমরা বলছি কর্মকারক। কর্মকারক নির্ণয়ের পদ্ধতিতে রয়েছে বাক্যের সমাপিকা ক্রিয়া বের করতে হবে, এটা সব কারকের ক্ষেত্রেই প্রযোজ্য। কি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর বের করতে হবে, এবং কর্তা যে পদকে আশ্রয় করছে, আশ্রয় করে সম্পাদন করছে তাকেই কর্ম হিসাবে চিহ্নিত করতে হবে। এই কর্মকারককেও বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম হচ্ছে মুখ্য ও গৌণ কর্ম, খুবই সহজ, সংক্ষেপে করে দিয়েছি। প্রাণীবাচক আর অপ্রাণীবাচক দুই ধরনের কর্ম থাকবে একটা বাক্যে, যেমন দাদু নাতিকে বই পড়াচ্ছে, দাদু নাতিকে বই পড়াচ্ছে। এখানে দাদু কর্তা, আবার বই দাদু কাকে আশ্রয় করে করাচ্ছে, নাতিকে আশ্রয় করে, আবার বইকে আশ্রয় করে। নাতি হচ্ছে প্রাণীবাচক আর বই হচ্ছে অপ্রাণীবাচক। এই বই অপ্রাণীবাচক, এটা গৌণ কর্ম, নাতি হচ্ছে প্রাণীবাচক মুখ্য, সরি মুখ্য কর্ম।
নাতি কে হবে, হ্যাঁ কে বিভক্তি থাকবে, ঠিক। উদ্দেশ্য বিধেয় কর্ম, উদ্দেশ্য বিধেয় কর্মতে প্রধান কর্ম এবং পরিপূরক কর্ম থাকবে। প্রধান কর্ম মানে যে কাজটাকে মুখ্য হিসাবে গ্রহণ করেছে, যেমন অর্থকেই লোকে পরমার্থ জ্ঞান করে। এখানে আমরা দেখছি তোমার মুখ্য কর্ম কোনটা, পরমার্থ জ্ঞান করা, সরি অর্থকে, কাকে করছে, অর্থকে করছে। এই অর্থ হলো প্রধান কর্ম, আর ওই অর্থটাকে পরমার্থ জ্ঞান করছি, মানে মুখ্য হিসাবে প্রধান হিসাবে অর্থকে বলতে চেয়েছে। এই অর্থকে বলতে গিয়ে আরেকটা কথা বলেছে তার ভাবটাকে আরো পরিপূর্ণতা দেওয়ার জন্য, এই কারণে এটাকে অপ্রধান বলা হচ্ছে বা পরিপূরক বলা হচ্ছে। তাহলে প্রথম যে প্রধান কর্মটা থাকলো বাক্যে, সেই প্রধান কর্মটা হচ্ছে উদ্দেশ্য কর্ম, এবং উদ্দেশ্য কর্মকে প্রকাশ করার জন্য পরিপূরক একটা সহযোগী আরেকটা কর্ম ব্যবহার করা হয়েছে, তাকে আমরা বলবো বিধেয় কর্ম। মনে রাখতে হবে যে উদ্দেশ্য কর্ম বেশিরভাগ মানে ব্যতিক্রমীগুলো ছাড়া সব জায়গাতেই 99.99% উদ্দেশ্য কর্ম বিভক্তিযুক্ত হয়, বিভক্তিযুক্ত হবে, আর বিধেয় কর্মটি বিভক্তি শূন্য হবে, অর্থাৎ শূন্য বিভক্তি হবে। যেমন পরের লাইনটাতেও আমরা পেয়েছি পরমহর্ষ হংসদেব টাকাকে মাটি, টাকাকে মাটি, কাকে, টাকাকে, কি, মাটি। তাহলে কি, প্রথমটা হচ্ছে প্রধান, টাকাকে প্রধান কর্ম, ওইটাই উদ্দেশ্য কর্ম, কি মনে করে, মাটি মনে করে, তাহলে এটা হলো পরিপূরক কর্ম, বিধেয় কর্ম। তাহলে এই যে বিধেয় কর্মটা সবসময় শূন্য বিভক্তি হবে, আর উদ্দেশ্য কর্মটা তোমার কোনো না কোনো বিভক্তি যুক্ত হয়ে থাকবে। ঠিক একইভাবে আর মাটিকে, এই মাটিকে যখন বলছে তখন এটা প্রধান, এই তোমার প্রধান বা উদ্দেশ্য কর্ম, তখন টাকা এটা বিধেয় কর্ম হয়ে গেল, কারণ মাটির ভাবটাকে প্রকাশ করার জন্য পরে পরিপূরক হিসাবে একটি কর্ম ব্যবহার করা হয়েছে, যেমন এখানে টাকাও শূন্য বিভক্তি হয়ে গেছে। এই পরিপূরক কর্মকে বিধেয় কর্ম বলছে, আর মুখ্য বা প্রধান কর্মকে আমরা উদ্দেশ্য কর্ম বলব। সমধাতুস কর্ম, সমধাতুস কর্তা পড়াতে গিয়ে বলেছি সমধাতু থেকে জন্ম, সমধাতু থেকে জন্ম কার, ক্রিয়ার, কারণ ক্রিয়া দিয়ে যেহেতু প্রশ্ন করি, ক্রিয়াটাই এখানে প্রথমে মুখ্য হিসাবে আমরা ধরে তারপরে কারক নির্ণয় করতে যাই। তো ক্রিয়ার যে ধাতুটা রয়েছে, সেই ক্রিয়ার ধাতু এবং কর্মের সেই ধাতু এক হবে। যেমন অসীম স্নেহের হাসি হাসিতেছে, এখানে হাসিতেছে যে ক্রিয়া রয়েছে, ক্রিয়ার হাস ধাতু, আর তার কর্ম যে রয়েছে সেই কর্মের ধাতু এক হয়ে গিয়েছে। এই এক হওয়ার কারণে হাসিকে আমরা বলবো সমধাতুস কর্ম। কিংবা একবার চোখের দেখা দেখে যায়, এই যে দেখে যায় এই ক্রিয়াটার দেখ ধাতু আর দেখা কর্মের দেখ ধাতু একই হয়েছে, একই ক্রিয়ার ধাতু থেকে কর্মটা নিষ্পন্ন হয়েছে, তৈরি হয়েছে, জন্মগ্রহণ করেছে, তাই এই কর্মকে আমরা বলবো সমধাতুস কর্ম। প্রায় একেবারে কর্তার মতো, কর্তা হলে সমধাতুস কর্তা হতো, আর কর্ম হয়েছে জন্য সমধাতুস কর্ম। উহ্য কর্ম ঠিক একইভাবে উহ্য কর্তার মতো, কর্ম লুপ্ত থাকবে। এটা আমরা পড়েছি হয়তো সকর্ম, সকর্মক বাক্য, সকর্মক, সকর্মক আর অকর্মক, কি লিখছি, আচ্ছা, সকর্মক আর অকর্মক বলে কর্মের দুটা বিভাজন আছে। সকর্ম বলতে বাক্যে কর্মের উপস্থিত থাকবে, বাক্যে কর্ম উপস্থিত থাকবে, আর অকর্ম বলতে বাক্যে কর্ম অনুপস্থিত থাকবে। এই অকর্মক বা বাক্যে কর্ম উপস্থিত না থাকাকে এখানে উহ্য কর্ম বলছে। যেমন মহেশ খাচ্ছে, মহেশ কি খাচ্ছে সেটা এখানে দেওয়া নেই,
এই কি খাচ্ছে, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে যা হয় তাকে কর্ম বলে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর এখানে আমরা পাচ্ছি না, এখানে লুপ্ত হচ্ছে, কিন্তু মহেশ খাচ্ছে, কোনো না কোনো কিছু খাচ্ছে, খাওয়া কাজটা সে করেই যাচ্ছে। তাহলে কি খাচ্ছে সেটা উল্লেখ নেই। এই উল্লেখ না থাকার কারণে একে আমরা এখানে উহ্য কর্ম বলবো। যদি এখানে সাধারণত প্রশ্ন সাজাতে পারে না, যদি ডাইরেক্ট প্রশ্ন কোথাও হয়, সাধারণত 5, 6, 7, 8 এর কোনো কোশ্চেনে চলে আসে এখানে কি কর্ম রয়েছে। তো বিকল্প কোনো প্রশ্নে সাজানোটা খুবই কষ্টকর হয়ে থাকে। তো শকুন্তলাকে মেরেছে, শকুন্তলাকে মেরেছে, তো শকুন্তলাকে কি মেরেছে এখানে, সরি এটা শকুন্তলা মেরেছে হবে, শকুন্তলা কি মেরেছে এটা তার এখানে উল্লেখ দেওয়া নেই, কেটা হবে না এখানে। আহ, তাহলে কি মেরেছে উল্লেখ না দেওয়ার কারণে এটা উহ্য কর্ম হয়ে গিয়েছে। কর্মে বিপসা, এটা একটু গুরুত্বপূর্ণ বেশি। তো কর্মে বিপসা, বিপসা শব্দটার অর্থ হলো বিস্তৃতি। বিপসা শব্দটির অর্থ হলো বিস্তৃতি। কার বিস্তৃতি? কর্মের বিস্তৃতি। অর্থাৎ ওখানে যা কর্ম থাকবে তার একটা বিস্তারিত ভাব থাকবে, অর্থাৎ বিস্তার লাভ করবে। কর্মের বিস্তার কিভাবে লাভ করে? যা কর্ম থাকছে সেই কর্মটা আরেকবার উচ্চারিত হয়ে যাবে, বা 2 থেকে 3 বার উচ্চারিত হয়ে যাবে। এইভাবে তার কর্মের ভাবটার বিস্তার বা বিস্তৃতি লাভ ঘটে। যেমন এখানে জনে জনে ডেকে বলেছি, জনে জনে ডেকে বলেছি, জনে জনে কাকে কাকে বলেছে? জনে জনে বলেছে। তাহলে জন একজনে হলে হয়ে যেত যে জনে বা জনগণকে ডেকে বলেছি, না বলে এখানে একই শব্দ দুবার ব্যবহার করে দিয়েছে। এই একই শব্দ দুবার করাতে এখানে বিস্তৃতি ঘটেছে। এই বিস্তৃতিকে বলা হচ্ছে কর্মের বিপসা। আচ্ছা, কেউ একজন আমাকে আরেকটা উদাহরণ বলো তো, কর্মের বিপসাতে কি উদাহরণ দেওয়া যেতে পারে? কারোর জানা আছে এরকম কিছু? পুষ্পে পুষ্পে ভরা শাখে, কুঞ্জে কুঞ্জে কোথায় গায়ে পাখি হলো, পুষ্পে পুষ্পে ভরা শাখে, হলো না তো। শাখি কোথায়, পাখি কোথায় ভরে, কি ভরে আছে? পুষ্প। হ্যাঁ, এটা হবে। কি ভরে আছে, ঠিক কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, কর্ম হবে। পুষ্প ভরে আছে, পুষ্প তো আমাদের একসঙ্গে দুবার ব্যবহার হয়েছে। গুড। আরেকটা কি বললে তুমি? লোকে লোক, লোকে লোকে দেশটা ছেয়ে গেল, ছেয়ে দেওয়ার কাজটা লোকে লোকে করছে, হলো না, এটা কর্তা হয়। কি বললে? লোকে লোকে, তাই তো? দেশটা, হ্যাঁ হ্যাঁ বলো। হুম, আচ্ছা চলো তাহলে পরে করণ কারক। করণ শব্দের অর্থ আমি অবলম্বন বলেছি আগে, অর্থাৎ কর্তা যে ক্রিয়াটা সম্পাদন করবে, ক্রিয়া সম্পাদন করার সময় কোনো কিছু অবলম্বন করবে, অবলম্বন বা সাহায্য নেবে। যেমন অর্জুন টাকা দিয়ে বই কিনেছে, কিনেছে সমাপিকা ক্রিয়া, অর্জুন কর্তা। এই কর্তা কর্মটা সম্পাদন করছে কাকে দিয়ে? টাকা দিয়ে। এখানে টাকাকে অবলম্বন করে বা সাহায্যে তোমার তার ক্রিয়া সম্পাদন করছে। তাহলে এখানে টাকা দিয়ে হবে করণ। করণ কারকের নির্ণয়ে প্রথমে সমাপিকা ক্রিয়া বের করতে হবে, যেরকম বের করলাম। তারপর কি দিয়ে কার দ্বারা প্রশ্ন করে উত্তর বের করতে হবে। আর মনে রাখতে হবে কর্তা যেন সেটা অবলম্বন করে ক্রিয়াটা সম্পাদন করে। বেশ,
ওই উদাহরণ এখানে দেওয়া নেই। আরেকটা উদাহরণ নিই তাহলে করণে, যেমন সে আহ, লাঠি দিয়ে সাপ মারলো। তো এখানে কর্তা সে, ক্রিয়া মারলো, আহ, কর্ম তোমার সাপ, সে তার সাপ মারা কাজটা কি দিয়ে করলো, লাঠি দিয়ে, অর্থাৎ লাঠির সাহায্যে। তাহলে করণে দিয়ে অনুসর্গ হলো। তো ঠিক একইভাবে এই লাইনটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি, সে লাঠিতে সাপ মারলো। সে লাঠিতে সাপ মারলো, এখানে দিয়েটা কিন্তু উহ্য থেকে যাবে, অর্থাৎ বোঝাতে চেয়েছিল লাঠি দিয়ে সাপ মারলো। তো লাঠিতে মারলো, যখন লাঠিতে ব্যবহার করবে তখন তো লাঠির ভিতরে বা লাঠি, যে লাঠিটা রয়েছে পেঁচিয়ে তো সে সাপটা মারতে পারে না, তাই না? তো সেই জায়গায় তো লাঠি দিয়ে সাপ মারলো, এই ভাবটা প্রকাশিত, ভাবটা এখানে রয়েছে। এই কারণে লাঠিতে ব্যবহার করলেও করণ কারকই হবে। যেমন আরেকটা এই ধরনের বলো। অনুসর্গ একটু আগেই তো বলে দিয়েছি, এখানে বিভক্তি লেখা যাবে না, তাহলে লাঠি করণ কারকে দিয়ে অনুসর্গ আছে এখানে। ওকে, টাকায় কি হয়, দেখো টাকায় কি হয়, টাকায় কি হয়, করণ কারকে সাধারণত দ্বারা দিয়ে দিয়ে বিভক্তি অনুসর্গ থাকে, কিন্তু কখনো কখনো অনুসর্গ লুপ্ত হয়ে থাকতে পারে, ভাব হিসাবেই থাকতে পারে। তাহলে এখানে বোঝা যায় যে টাকায় কি হয়, টাকায় কি হয়। তো আমরা এখানে কোনো অনুসর্গ পাচ্ছি না। আসলে টাকা দিয়ে কি হয়, টাকা দ্বারা কি হয়, ঠিক, গুড, টাকার সাহায্যে কি হয়, এই ধরনের ভাব প্রকাশ হয়েছে। এই কারণে এটা করণ কারক হবে, করণ কারকে অন্তস্থ বিভক্তি। হুম, ঠিক ঠিক, বেশ, তোমরা বুঝে গেছো তাহলে। করণ কারকেও আবার কয়েকটা ভাব রয়েছে, আমি যদিও লিখিনি, অতটা ইম্পর্টেন্ট না, তবুও বলে দিচ্ছি এখানে। মানে যদি করণটা, এই যে যাকে বের করছি, করণ বা উপকরণটা বা অবলম্বনটা যদি তোমার যন্ত্র হয়, যেমন একটু আগে বললে ছুরিতে, তো ছুরি একটা যন্ত্র, তখন এটা যন্ত্রাত্মক করণ হবে। গুড। আবার যদি তোমার ওটা সময় হয়, যেমন 7 দিনে 1 সপ্তাহ, বা হ্যাঁ, ওটা কালাত্মক বা কালবাচক হবে। তো এই ধরনের বিভাজন করা হয়েছে। বা কারণবাচক একটা রয়েছে, যেমন শোকে তিনি, হ্যাঁ হেতুবাচক, এটা ব্যাকরণগত শব্দ ব্যবহার করা হয়, হেতু মানে কারণ। শোকে তিনি কাতর হয়ে পড়লেন, তাহলে শোকের কারণে সে কাতর হয়ে পড়েছে, তাই না? কিংবা করণে বিপসাও হতে পারে। করণে বিপসা, বলেছি বিপসা মানে বিস্তৃতি, একটা করণ 2 বার 3 বার ব্যবহার হলে, যেমন আমরা বলি পোস্টারে পোস্টারে দেওয়াল ভর্তি, হ্যাঁ ঠিক, সেভাবেই ব্যবহার হতে পারে। চলো তাহলে আমরা নিমিত্ত কারক কি বলি। নিমিত্ত কারক, আসলে নিমিত্ত মানেই জন্য, বাংলায় জন্যই ব্যবহার জন্য অর্থেই এই কারকটা ব্যবহার হয়। সংস্কৃতে সাধারণত সম্প্রদান কারক ব্যবহার হয়ে থাকে। সম্প্রদান শব্দটি বাংলায় এখন ব্যবহার হয় না তেমনটা, প্রায় বন্ধ হয়ে গিয়েছে। বলেছি সেখানে যে সম্প্রদান আসলে এখানে নিঃশর্ত দান বা একেবারেই দিয়ে দেওয়া, স্বার্থহীনতা, ওই অর্থে বেশি ব্যবহার হয়েছিল, কারণ বৈদিক সমাজ, বৈদিক সংস্কৃতি, বৈদিক ছান্দস ভাষা, সেখানে দানকে, শ্রদ্ধাকে বেশি গুরুত্ব দিয়েছিল, সেই ভাব থেকে সম্প্রদান কারকে এসেছে। যেমন বিয়েতে সম্প্রদান করা হয়, কোনো বড় বড় অনুষ্ঠানাদিতে সম্প্রদান করে দেওয়া হয়, তো সেই ভাব থেকে আসলে সম্প্রদান কারকটা এসেছিল। এখন আমরা নিমিত্ত কারক হিসেবেই জানবো, অর্থাৎ জন্য অর্থেই ব্যবহার করব। জন্য একটা অনুসর্গ হিসেবে ব্যবহার হয় এখানে। যেমন আলোর জন্য মোম জ্বালিয়েছি, জ্বালানো কাজটা কি করেছি, আলোর জন্য করেছি।
এই আলোর জন্য করেছি বলে এটা নিমিত্ত কারক হবে। কার জন্য করেছি? কার দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে আবার কর্তৃকারকও হয়। কিন্তু কর্তৃকারকে মনে রাখতে হবে সেই কর্তা সরাসরি কাজটা করবে। তো ওখানে জন্য অর্থে ব্যবহার হবে না। এখানে এই জন্য অনুসর্গটা তার নিজস্ব ভাব প্রকাশ, বাক্যে ভাব প্রকাশ করবে। ওকে, ঠিক তেমনি দিন দুঃখীকে অন্ন বস্ত্র দেওয়া উচিত। দিন দুঃখীকে কাকে দিচ্ছে? দিন দুঃখীকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি? কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কর্মকারকও হয়, কিন্তু কর্মকারকের দানটা ব্যবহার হয়ে থাকে না, সেখানে আলোচনা করেছি। এখানে কিন্তু অন্ন বস্ত্র দেওয়া উচিত দান অর্থে ব্যবহার হচ্ছে, সেটা ততটা ফেরত পাওয়া যাবে না। দুঃখীকে দেওয়া মানে একেবারে দিয়ে দেওয়া। এইটুকুই। কাকে দান? হ্যাঁ, যজ্ঞে দান, এটাও তোমার নিমিত্ত বা সম্প্রদানের। তাহলে নিমিত্ত কারকের নির্ণয় পদ্ধতি এটা আমরা জেনেছি। সমাপিকা ক্রিয়া বের করতেই হবে প্রথমে, তারপরে কিসের জন্য, কার জন্য দিয়ে প্রশ্ন করতে হবে। তবে মনে রাখতে হবে কর্তা কারো জন্য ক্রিয়াটা সম্পাদন করবে, এই ভাবটাকে একটু গুরুত্ব দিয়ে তবে সম্প্রদান কারক বা নিমিত্ত কারক নির্ণয় করতে হবে। এখানে নিঃস্বার্থ দান অর্থেও হতে পারে। হ্যাঁ, এটা সংস্কৃতি না, এটা সংস্কৃত হবে। একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, তো সেই ব্যাখ্যাটাই এখানে বলে দিয়েছি। চলো পরেরটা হচ্ছে উপাদান কারক। উপাদান কারক হচ্ছে যা থেকে বিচ্ছিন্ন বা বিচ্যুতি। উপাদান কারক আর অধিকরণ মাঝে মধ্যে প্রায় একই রকম হয়ে থাকে। উপাদান আর অধিকরণের মধ্যে বুঝতে হবে, উপাদানে সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে, আর অধিকরণে এক জায়গাতেই থেকে যাবে, এটা হবে স্থির। আর উপাদান হবে তোমার বিচ্যুতি, ঠিক মাইনাস হয়ে যাবে, সরে যাবে, আলাদা হয়ে যাবে। আর এখানে স্থিরভাবে থাকবে। যেমন গাছ থেকে পাকা আম পড়লো, গাছ থেকে পাকা আম পড়লো, এই যে আম পড়া কাজটা কোথা থেকে হলো? গাছ থেকে হলো। তাহলে কি হলো? গাছটা থেকে সে সরে গেল, এখানে তোমার নিচে পড়ে গেল বা অন্য কোথাও পড়ে গেল। তাহলে কি হলো? এখান থেকে সরে স্থানচ্যুতি ঘটলো, স্থানান্তর ঘটলো। কিন্তু যদি বাক্যটা ব্যবহার করি গাছে পাকা আম, আছেটা ব্যবহার করলাম না, গাছে পাকা আম, এই যে গাছে, তো এখানে কি করছে? এখানে স্থির ভাবে আছে, পাকা আমটা কোথায় আছে? গাছেই আছে, ওটা পড়ে নাই, স্থানান্তর ঘটে নাই। অতএব এটা হয়ে যাবে তখন অধিকরণ কারক। এটুকুই পার্থক্য রয়েছে। বেশ, তো চলো, উপাদানে প্রথমে সমাপিকা ক্রিয়া, কোথা থেকে উত্তর বের করতে হবে, আর মনে রাখতে হবে বিচ্যুতি বা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গেছে বা স্থানান্তর ঘটছে, সেই ভাবটিকে মনে রাখতে হবে। এখানে উদাহরণ দিয়েছি, পকেট থেকে কলমটা পড়লো, পকেট থেকে পড়লো, তাহলে একটা জায়গা থেকে পড়েছে, স্থান থেকে পড়েছে, এই কারণে একে আমরা স্থানবাচক উপাদান কারক বলবো। কিংবা সকাল থেকেই পড়ছি, এটা সময়, এই সময় থেকে সে পড়ছে, কখন থেকে বা কোথা থেকে পড়ছে, সময় থেকে একটা সময় থেকে আরেকটা সময় যাচ্ছে, তখন এটাকে কালবাচক, সময়বাচক উপাদান বলবো। নয়ারহাট থেকে 2 কিমি দূরে আমার বাড়ি। নয়ারহাট থেকে, এই নয়ারহাট যে রয়েছে এখানে একটা জায়গার আরেকটা জায়গা থেকে দূরত্বকেই বোঝাচ্ছে, এই কারণে এখানে দূরত্ববাচক উপাদান কারক রয়েছে। ছেলেরা ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে, ছেলেরা ছাদ থেকে, তাহলে ছাদে গিয়ে ওরা ঘুড়ি ওড়াচ্ছে, ওড়ানো কাজটা ছাদ থেকেই করছে, অবস্থানবাচক হচ্ছে। এবার যদি আমরা এইভাবে বলে দিই যে ছেলেরা ছাদে বসে আছে, তাহলে কিন্তু ছাদে হয়ে যাবে আবার অধিকরণ কারক, কারণ তারা ছাদেই আছে, ওখান থেকে কোনো নড়াচড়া করছে না, তো অতএব এটা অধিকরণ কারক হয়ে যাবে। তারতম্যবাচক, তারতম্য মানে একটার সঙ্গে আরেকটা তুলনা করা। তো এখানে বলা হচ্ছে অপমানের চেয়ে মৃত্যু ভালো, তো অপমানের চেয়ে, তারতম্য একটার সঙ্গে আরেকটা তুলনা করতে ব্যবহার করা হয়েছে। চেয়ে
থেকে থেকেই থেকে এগুলো আসলে এক একটা অনুসর্গ। এই কারণে উপাদান কারককে আর করণ কারককে অনুসর্গ প্রধান কারকও বলা হয়ে থাকে, কারণ এগুলোতে সবচেয়ে বেশি অনুসর্গ ব্যবহৃত হয়ে থাকে। লাস্ট একটা কারক রয়েছে অধিকরণ কারক। অধিকরণ কারক হচ্ছে আধার। আধার বলতে এখানে স্থান কাল পাত্রকে বোঝানো হচ্ছে। স্থান কাল পাত্র, এই স্থান কাল পাত্র অনুসারে যদি কোনো সময় মানে কাল, কালকেই বোঝানো হচ্ছে। আচ্ছা, ক্রিয়ার আধার, তাহলে যে আধারে বা স্থান কাল পাত্রে কর্তা তার ক্রিয়া সম্পাদন করে থাকে। যেমন টেবিলে বই আছে, এখানে থাকা কাজটা কোথায় করছে? টেবিলে করছে, এই যে টেবিলের স্থান বোঝাচ্ছে, অতএব এখানে টেবিল হবে অধিকরণ কারক। কিংবা সকালে ঘুম থেকে উঠি, সকালে তাহলে একটা সময় বোঝাচ্ছে যে ওই সময়টাতেই সে ঘুম থেকে উঠে। কিন্তু এখানে এটা না বলে যদি আমি বলি সকাল থেকে ঘুমোচ্ছি, তাহলে কিন্তু এটা উপাদান কারক হয়ে যাবে। কারণ সকাল থেকে বলেছে যে সকাল থেকে এখনো হয়তো দুপুর হয়ে গেছে, এই পর্যন্ত সে ঘুমাচ্ছে। কিন্তু এখানে সকালে ঘুম থেকে উঠে মানে ওই সকালে, ওই নির্দিষ্ট ওই স্থির সকালটাতেই, সময়টাতেই বোঝানো হচ্ছে, অতএব এটা হবে অধিকরণ কারক। ওকে, তো কারক অধিকরণ কারক নির্ণয়ে সীমাপিকা বের করতে হবে, কোথায় কখন কবে দিয়ে প্রশ্ন করে উত্তর বের করতে হবে, এবং স্থান কাল পাত্রকে নির্দেশ করছে কিনা সেটা তোমার নির্দেশ করতে হবে, বের করে আনতে হবে। তাহলে আমরা কারক সম্পর্কে জানলাম, কারকের শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছি। কারক সম্পর্কে জানতে গিয়ে আমরা জেনেছি কারক শব্দটির অর্থ হলো, শব্দটি এসেছে তৎসম বা সংস্কৃত থেকে। ব্যুৎপত্তিগত অর্থ, কারক এসেছে ক্রি ধাতু থেকে, নক বা অক প্রত্যয় যেটি। নক সাধারণত সংস্কৃত ব্যাকরণে বেশি ব্যবহার হয়ে থাকে, ওই নককে বাংলায় অক হিসাবে গ্রহণ করা হয়েছে। ক্রি ধাতু যোগ অক বা নক প্রত্যয়ে তৈরি হয়েছে কারক। কারক ক্রি মানে করে যেহেতু, অর্থাৎ কারক শব্দটির অর্থ করা যেতে পারে যে করে, যে করে বা ক্রিয়া সম্পাদন করে, যাকে হচ্ছে কারক, এই অর্থেও ব্যবহার হয়ে থাকে ব্যাকরণে। বেশ, ক্রি ধাতু মানে হচ্ছে করা, আর অক বা নক প্রত্যয় মানে সম্পাদন করা, মিলে হচ্ছে ক্রিয়া সম্পাদন করে। তো অনেকে মতে বিশেষ করে তোমার ডোগালস হারপার তার কেস নামে একটি আর্টিকেলে অনলাইন ইটিমোলজিক্যাল ডিকশনারিতে বলেছে যে কারক শব্দটি কার্ড ধাতু থেকে এসেছে। এটা বিশেষ করে প্রত্ন ইন্দো ইউরোপীয় ভাষায় পাওয়া যায়। ইন্দো ইউরোপীয় তোমরা হয়তো জানো, ভাষা গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় একটা এবং জনপ্রিয় সমৃদ্ধশালী ভাষা গোষ্ঠী হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীরই আধুনিক একটি ভাষা হলো বাংলা ভাষা। তো সেখানে সে বলেছিল কার্ড ধাতু থেকে কারক শব্দটি এসেছে। তো কারক শব্দের অর্থ আক্ষরিকভাবে করা হয়েছে স্রষ্টা, নির্মাতা, অনুষ্ঠাতা, অর্থাৎ যারা করে, যারা ক্রিয়া সম্পাদন করে তারাই তো স্রষ্টা, তারাই তো সৃষ্টি করে বা কিছু না কিছু নির্মাণ করে থাকে। এই কারণে আক্ষরিক অর্থ করা হয়েছে স্রষ্টা বা নির্মাতা। কারক শব্দটি একটি বিশেষ্য পদ, এর ইংরেজি প্রতিশব্দ কেস। এগুলো তোমাদের জানা আছে, পুরো ইনফরমেশন এখানে দেওয়া আছে। আশা করি তোমাদের অসুবিধা হবে না। চলো কয়েকটা প্রশ্ন উত্তর একটু চর্চা করে নিই। আচ্ছা, বাক্যের অন্তর্গত কোন সম্পর্ককে কারক বলে? বিভক্তির সঙ্গে ক্রিয়া, পদের সঙ্গে বিভক্তি, পদের সঙ্গে ক্রিয়া, না সবকটি? বলো কি? পদের সঙ্গে ক্রিয়ার, তাই তো?
রেসপন্স তো শুনতে পাচ্ছ কি? হ্যাঁ, তাহলে পদের সঙ্গে ক্রিয়ার সম্বন্ধকে আমরা বলছি কারক। বেশ, বাংলায় কারক কত প্রকার? গুড, 6 প্রকার। কোথাও কোথাও সংস্কৃত ঘেঁষা বা পুরনো ব্যাকরণগুলোকে ৮ প্রকার বা ৭ প্রকারও পেতে পারো, কিন্তু এখানে ২ প্রকার অকারক বলা হয়েছে। আমি হয়তো একটু আলোচনা করিনি অকারক, খুবই সহজ আছে। অকারক বা মানে কারককে পদ হিসাবে গ্রহণ করা হয়েছে, একটা সম্বন্ধ পদ, সম্বন্ধ, আরেকটা হচ্ছে সম্বোধন পদ। কারক বলা হয়নি, এগুলোকে পদ বলা হয়েছে। সম্বন্ধ পদ সাধারণত র এর বিভক্তি হয়ে থাকে, এবং সম্বোধন পদে কাউকে ডাকা বা সম্বোধন করে, যেমন ওগো, হ্যাগো, শুনেছো, বা যে রকম সম্বন্ধ আছে বাবা, কাকা, দাদা, সম্বোধন করা হচ্ছে। এগুলো আমি পরে কোনো এক ক্লাসে বিস্তারিত আলোচনা করে দেব। বেশ, কারক নির্ণয়ে ক্রিয়ার ধরন কেমন হবে? গৌণ ক্রিয়া, মুখ্য ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। গুড, সমাপিকা ক্রিয়া। বেশ, সোমা বাজার করছেন, সোমা কোন কারক? হুম, বাজার বাজার করার কাজটা সোমা করছে। গুড। চোর পালালে বুদ্ধি বাড়ে, চোর কি কারক? চোর পালালে বুদ্ধি বাড়ে। বলো, চোর পালাচ্ছে, কে পালাচ্ছে? কার বুদ্ধি বাড়ছে? ঠিক, পালানো কাজটা কি করছে? বুদ্ধি বাড়ে। এটা অসমাপিকা ক্রিয়া হয়ে আছে। একটু দেখো চিন্তা করে, চোর পালালে পালানো কাজটা করে ফেলেছে, তো এইখানে এইটা আসলে শেষ করতে চেয়েছে, পূর্ণ বাক্য ওইদিকে বলতে চেয়েছে, তো এটা ঘুরিয়ে বলে দিয়েছে। চোর এখানে কর্তৃকারক করে। তাকে সব খুলে বলো, তাকে এবং কোথা, তাকে সব কোথা হবে এখানে, সব কোথা, তাকে সব কথা খুলে বলো, তাকে এবং কোথা কোন কারক? বলো। মুখ্য কর্ম, গৌণ কর্ম। আমরা ২টা কর্ম পাচ্ছি, তাকে, কাকে, তাকে, কি, কোথা। তো প্রাণীবাচককে আমরা বলবো, আচ্ছা দেখো তো প্রাণীবাচককে কি বলেছি আমি? হুম, প্রাণীবাচক গৌণ কর্ম হবে, সরি, অপ্রাণীবাচকটা মুখ্য কর্ম হবে। গৌণ আর মুখ্য হবে। দেখো তো একেবারে কর্ম যখন আলোচনা করেছি কর্মকারকে, সেখানে কি ভুল বলেছি নাকি? লেখাটা কি আছে? আওয়াজটা তোমার বুঝতে পারলাম না। প্রাণীবাচক, ও এখানে দেখো মুখ্য কর্ম আগে আছে, অপ্রাণীবাচকটা আগে হবে, গৌণ কর্মটা, গৌণ কর্ম প্রাণীবাচক হবে। এটা একটু কারেকশন করে নিও ইয়েতে, পিডিএফে। আচ্ছা, অন্ধজনে দেহ আলো, দেহ কোন কারক? কি আলো? অন্ধজনের কি আলো হয়? কর্মকারক হয়। অন্ধজনে সাধারণত এটা নিয়ে খুবই কন্ট্রোভার্সি আছে। অনেক অন্ধজনে শব্দটা যদি হয় তাহলে এটা কেউ বলেছে নিমিত্ত কারক, কেউ বলেছে করণ কারক। তো এটা আমিও ঠিক সঠিক অর্থ উদ্ধার করে উঠতে পারি নাই। এক একটা বই এক এক রকম করে করে দেওয়া আছে। তো তোমরা একটু চিন্তা ভাবনা করবে তো, যদি অন্ধজনে শব্দতে থাকে তাহলে এটা কি কারক হতে পারে? কেউ যদি অথেন্টিক কোথাও ইনফরমেশন পাও আমাকে নেক্সট ক্লাসে একটু জানাবে তো। চলো,
গঙ্গা জলে গঙ্গা পূজা। গঙ্গা জলে কোন কারক? কি করে হলো? ঠিক, এখানে অনুসর্গটাকে লুপ্ত করে সংক্ষেপে বাক্যটাতে ভাব প্রকাশ করা হয়েছে। গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা হয় আসলে। এই কারণে এখানে করণ কারক হবে। সময়ে সবই হবে। কি হবে? সময়ে কোন কারক? গুড। সময়ে, সময় দিয়েই সবকিছু হবে। বাহ। তিলে তেল হয়। তিলে কোন কারক? তিলে তেল হয়। করণ কারক কি করে হলো? তিল দিয়ে তো তেল হয় না, আসলে তিল থেকে তেলটা বেরিয়ে আসে। হ্যাঁ, এটা উপাদান কারক হবে, করণ নয়। গুড। পরেরটা, তিলে তেল আসে কি হবে? হ্যাঁ, এটাতে দেখো তিলে তেল আসে, ওটা তো বলে দিয়েছে যে ভিতরেই আসে, স্ট্যাটিক, একদম স্থির। গুড। উম, আমি একটা আলাদা করছি, বাকিগুলো তোমরা একটু চেষ্টা করে নেবে, আশা করি পারবে। চলো, এই 17 নাম্বারে বলছি, আহ, ছেলে বুড়োয় মেতে রয়েছে। ছেলে বুড়োয় কোন কারক? গুড। এই কোডটা যা পেয়েছি, এখানে মেতে রয়েছে মানে আনন্দ ফুর্তিতে রয়েছে, মানে মিল রয়েছে, অতএব মিল, সহযোগী সহযোগিতা রয়েছে, অতএব এটাকে সহযোগিতা বলবো। আর ব্যতিহার মানে আমরা জানি পরস্পর বিরোধিতা। প্রযোজ্য মানে যাকে দিয়ে করে। সমধাতু মানে ক্রিয়াটার একই ইয়ে ধাতু থেকে বের হতে হবে। Good. বলো তো, বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলিতে কোন কারক? কর্ম হবে। বুলবুলিতে ধান খেয়েছে। কে ধান খেয়েছে? বুলবুলি ধান খেয়েছে। বুলবুলি ধান খেয়েছে। বুলবুলির দ্বারা বুলবুলির জন্য ধান খেয়েছে তো হয় না, সম্প্রদান হবে না। অধিকরণ তো স্থানকাল বোঝাচ্ছে না। বুলবুলি দিয়ে ধান খেয়েছে হয় না। বুলবুলিতে ধান খেয়েছে মানে বুলবুলি নিজে ধানটা খেয়ে ফেলেছে। বুলবুলি পাখি ধান খেয়ে ফেলেছে, হয় না? তো এটা হবে কর্তৃকারক। রতনে রতন চেনে। রতনে কি হবে? বলো কেউ, রতনে রতন চেনে। করণ হলে রতন দিয়ে রতন। আচ্ছা, হ্যাঁ। সম্প্রদান জন্য, রতনের জন্য রতন চেনে হবে না। রতনে জায়গা হবে না। জায়গা স্থান কাল বোঝাচ্ছে না। কর্তৃকারক এই কারণে হবে, এই যে রতনটা আছে, এটা আসলে বোঝানো হয় যে জ্ঞানী লোকে জ্ঞানী ব্যক্তিকে চেনে। হ্যাঁ, এটা প্রবাদ হিসেবে প্রায় ব্যবহার হয়ে থাকে। তো চেনা কাজটা রতন করছে নিজে, অতএব কর্তৃকারক। বাট আমি কিছু কিছু ছেড়ে দিয়ে যাচ্ছি, তোমরা এগুলো একটু করে নেবে। ঘরকে চল। ঘরকে কোন কারক হবে? সম্প্রদানে বা নিমিত্ত। ঘরকে চল। ঘরে চল। ঘরের জন্য চল। করণ তো হবে না, ঘর দিয়ে হবে না। হ্যাঁ, ঘরে চল যদি বলি, চলা কাজটা তো করছি, তখন তো ঘরের দিকে যাচ্ছি। এখানে ঘরের জন্য যাচ্ছি। এখানে আমি নিমিত্তটা ব্যবহার করিনি, সম্প্রদান ব্যবহার করেছি। হ্যাঁ, তাহলে তো অধিকরণ বললে তো আমরা চলতে পারবো না। যে ঘরে থাকি যদি হয় তাহলে হতো। ঘর, ঘরকে থাকি বা ঘরে থাকি যদি হতো তাহলে অধিকরণ হতো। বেশ ইম্পর্টেন্ট। আমি কলমে লিখি। কলমে কোন কারক? গুড, করণ কারক, কারণ কলম দিয়ে লিখি। এ কলমে লেখা সুন্দর হয়। কি হবে কলম? কেন এ কলমে লেখা সুন্দর হয়? লেখা সুন্দর হওয়াটা করছে আসলে কলম দিয়েই হচ্ছে, একই ওই কথাটাই শুধু ঘুরিয়ে বলা হয়েছে। কলম দিয়েই লেখা সুন্দর হয়। হুম, সাপোজ যেটা আমি লিখছি, যন্ত্রাত্মক কারণ। বেশ।
ঠিক আছে। তাহলে আজকে তো এই পর্যন্তই আমি শেষ করছি। আ